লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আমরা মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই নাটকটা নিয়ে আলোচনা করব। মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এই নাটকটা লিখেছেন একজন জার্মান পোয়েট এবং ড্রামাটিস্ট বার্টল্ট ব্রেস। বার্টল্ট ব্রেস এর লাইফ ডিউরেশন হচ্ছে 1898 সাল থেকে 1956 সাল পর্যন্ত। গাইজ, মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন এটা এমন একটা ড্রামা যে নাটকের কাহিনীতে এটা দেখানো হয়েছে যে সেন্ট্রাল ইউরোপে 30 বছর যাবৎ প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধকালীন সময়ে মানুষের জীবন কেমন ছিল এবং সেই যুদ্ধের যে ভয়াবহতা, সেই যুদ্ধের ভয়াবহতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে 30 বছরের যে যুদ্ধটা, এই যুদ্ধটার ডিউরেশন ছিল 1618 সাল থেকে 1648 সাল পর্যন্ত। এই নাটকটা বেসিক্যালি একটি অ্যান্টি ওয়ার প্লে হিসাবে পরিচিত। আর এই নাটকের যে প্লট ডিউরেশন, এই প্লট ডিউরেশনটা মূলত 12 বছরের একটা প্লট ডিউরেশনকে দেখানো হয়েছে। অর্থাৎ 1624 সাল থেকে শুরু করে 1636 সাল পর্যন্ত এই 12 বছরের এই প্লট, 12 বছরের এই বিশাল সময়, এক যুগকে দেখানো হয়েছে। আর এই এক যুগ সময় দেখানোর জন্য ড্রামাটিস্ট যে কৌশলটা অবলম্বন করেছেন, সেই কৌশলটা হচ্ছে 12টা সিনে এই নাটকটাকে ভাগ করে এই 12 বছরকে দেখিয়েছেন। এই নাটকটি 1939 সালে লেখা হয়েছিল এবং 1941 সালে প্রকাশ করা হয়েছিল। এই নাটকটাতে যে টাইম সেটিং দেখানো হয়েছে সেটা হচ্ছে আর্লি 17th সেঞ্চুরি। আর এই নাটকটার যে প্লেস সেটিং সেটা হচ্ছে থ্রু আউট ইউরোপ, সমস্ত ইউরোপটাই প্লেস সেটিং। তবে বিশেষ করে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে জার্মানি, পোল্যান্ড, এই দুইটা দেশকে, সুইডেন, এই 3টা দেশকে বিশেষভাবে দেখানো হয়েছে। তো গাইস, এই ড্রামাটাতে অনেক ক্যারেক্টার আছে। তো বেসিক্যালি 5 মেজর ক্যারেক্টার্স এই ড্রামাতে আছে। ফার্স্ট ওয়ান, মাদার কারেজ। মাদার কারেজ হচ্ছে এই ড্রামাটার প্রোটাগনিস্ট এবং মাদার কারেজ এই ক্যারেক্টারের নাম অনুসারে বেসিক্যালি এই ড্রামাটার নামকরণ করা হয়েছে। সেকেন্ড, এলিফ। এলিফ হচ্ছে মাদার কারেজের বড় ছেলে যে প্রোটেস্ট্যান্ট আর্মিতে যোগ দিবে। সুইস চিজ মাদার কারেজের ছোট ছেলে, এও প্রোটেস্ট্যান্ট আর্মিতে যোগ দিবে। ক্যাটরিন মাদার কারেজের বোবা মেয়ে, যে কথা বলতে পারে না। এখানে মাদার কারেজের প্রত্যেকটা সন্তানই নাটকে মৃত্যুবরণ করবে। আর ফাইনালি যে ক্যারেক্টারটা আসে, সেই ক্যারেক্টারটা হচ্ছে দ্য চ্যাপলেন। এই চ্যাপলেন শব্দের অর্থ হচ্ছে পাদ্রী বা ধর্মযাজক, অর্থাৎ একজন প্রোটেস্ট্যান্ট ধর্মযাজককে দেখানো হয়েছে। এই নাটকটাতে যে থিমকে দেখানো হয়েছে, সেই থিমগুলোর মধ্যে প্রথম হচ্ছে ওয়ার অ্যাজ বিজনেস, যুদ্ধটা যে একটা ব্যবসা, সেই বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ যুদ্ধের মাধ্যমে উভয় পক্ষ মানুষের সম্পদ লুটপাট করে নেয়। ভার্চু ইন ওয়ার টাইম, যুদ্ধের সময়েও যে কিছু কিছু ভালো মানুষ আছে, তারা শুধুমাত্র মানুষের জনকল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দেয় বা নিবেদিত করে, সে বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যেটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে মাদারহুড, মাতৃত্ববোধ। একজন মা তার সন্তানদের জন্য কতটা বেশি উদ্বিগ্ন থাকে, সেই বিষয়টিকে ড্রামাটিস্ট এই নাটকটিতে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো গাইস, এই নাটকটার কাহিনী মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন, এই নাটকটার কাহিনী সুইডেনের একটা শহর যেটা নাম হচ্ছে ডালারনা। এই ডালারনাতে এইভাবে শুরু হয় যে মাদার কারেজ একটি ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট চালায়। আর যিনি এই রেস্টুরেন্টটাকে ঠেলাগাড়ির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়। নাটকের শুরুতে মাদার কারেজ তার 3 সন্তান এলিফ, সুইস চিজ এবং তার বোবা মেয়ে ক্যাটরিনকে সাথে নিয়ে তার ঠেলাগাড়িটি চালিয়ে নিয়ে আসছে। এই সময়ে একজন সেনাবাহিনীর অফিসার, যে যুদ্ধের জন্য সৈনিকদেরকে নিয়োগ দিয়ে থাকে, তার হাবিলদারের সাথে কথা বলছে এবং সে তার বিরক্তিটা প্রকাশ করছে যে যুদ্ধের জন্য সৈনিকদেরকে নিয়োগ দেওয়া, তাদেরকে খুঁজে পাওয়া কতটা কঠিন, সেই বিরক্তির ভরে কথা বলছে। আর ঠিক এই সময়তে অফিসার এবং হাবিলদার মাদার কারেজ আর তার 3 সন্তানকে দেখতে পায় যে তারা ঠেলাগাড়ি নিয়ে আসছে। এই যে নিয়োগ কর্মকর্তা অর্থাৎ অফিসার মাদার কারেজের বড় ছেলেকে, তখন যার নাম হচ্ছে এলিফ, তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করার চেষ্টা করছেন যে তুমি সেনাবাহিনীতে যোগ দাও, এটা খুব অ্যাডভেঞ্চারাস একটা লাইফ, এখানে তুমি সম্মান পাবে, ক্ষমতা পাবে, সম্পদ পাবে। তো এইভাবে যখন অফিসার এলিফকে উৎসাহিত করার চেষ্টা করছে, তখন মাদার কারেজ তার ছেলেকে বলছে যে না, তুমি
সেনাবাহিনীতে যোগ দিবে না, কারণ তুমি সেনাবাহিনীতে যোগ দিলে খুব দ্রুতই মারা যাবে, আর আমি চাই না তোমার অকাল মৃত্যু হোক। কিন্তু এখানে পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা হচ্ছে একজন ইয়াং ম্যান, তার মধ্যে সবসময় অ্যাডভেঞ্চার কাজ করে, যার কারণে এলিফ তার মায়ের কথা না শুনে সেনাবাহিনীতে যোগ দেয় এবং সে চলে যায় সেনাবাহিনী ক্যাম্পে। এই যে 1624 সালের এই ঘটনার পরে নাটকের ঘটনাটাকে দেখানো হয়েছে 1626 সালে। এরকম অবস্থায় যে মাদার কারেজ তার পণ্যদ্রব্য নিয়ে একটা রেজিমেন্টে, একটা ওয়ার ফিল্ডে মানে যুদ্ধক্ষেত্রে বিক্রি করছে, আর মাদার কারেজ সুইডেনের একজন কমান্ডার এর তাঁবুর সামনে তার এই যে ভ্রাম্যমান যে দোকান, সেই দোকানটাকে স্থাপন করে জিনিসগুলো বিক্রি করছে। এই সময় সুইডেনের এই কমান্ডার তার সৈনিকের বাহাদুরির জন্য তার প্রশংসা করছে। আর এই সৈনিকটা আর কেউ না, এই সৈনিকটা হচ্ছে মাদার কারেজের বড় ছেলে এলিফ। সম্প্রতি এলিফ একটা গ্রামকে ধ্বংস করে দিয়েছে এবং সে সেই গ্রামের কৃষকদেরকে হত্যা করেছে এবং কৃষকদের যে গবাদি পশু, সেই গবাদি পশুগুলোকে লুণ্ঠন করে নিয়ে চলে এসেছে, ছিনিয়ে নিয়ে এসেছে। তো এই ঘটনাটা শোনার পরে মাদার কারেজ খুব দুঃখ পায় এবং সে সুইডিশ কমান্ডারকে মানে রাগ করে দুঃখ ভরে বলে যে আপনি যদি ভালো মানুষ হতেন তাহলে আপনার বাহাদুর সৈনিকের প্রয়োজন হতো না। তো এরপরে নাটকের কাহিনী 3 বছর পর দেখানো হয়েছে, যখন আর এই 3 বছর পরে মাদার কারেজের যে ছোট ছেলে, যার নাম হচ্ছে সুইস চিজ, সেও কিন্তু সেনাবাহিনীতে যোগ দিয়েছে, সেও প্রোটেস্ট্যান্ট সেনাবাহিনীতে যোগ দিয়েছে। তো সুইস চিজ যে পোস্টটাতে যোগ দিয়েছে, সেই পোস্টটার নাম হচ্ছে পে মাস্টার, অর্থাৎ যুদ্ধের সময় যে রেজিমেন্টে টাকা পয়সা পাঠানো, সেই টাকা পয়সা পাঠানোর যে দায়িত্ব, একজন ক্যাশিয়ার বলতে পারি আমরা, যে একজন ক্যাশিয়ার হিসেবে সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে। মাদার কারেজের ছোট ছেলে সুইস চিজ এ খুবই একজন সৎ এবং সাহসী মানুষ, তবে খুব বেশি চালাক না। এই কারণে সে একদিন ক্যাথলিক সৈনিকদের হাতে গ্রেফতার হয়ে যায় এবং ক্যাথলিক সৈনিকরা বেসিক্যালি তাকে গ্রেফতার করেছে লুণ্ঠন করার জন্য, নগদ টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তো মাদার কারেজের কাছে যখন এই সংবাদ আসে, তখন সে তার ছেলেকে বাঁচানোর জন্য নগদ অর্থ দিতে স্বীকার করে এবং সে তার ঠেলা গাড়িটা বিক্রি করার মাধ্যমে এ অর্থ সংগ্রহ করবে এই পদক্ষেপ নেয়। কিন্তু মাদার কারেজ বেসিক্যালি অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয় এবং ক্যাথলিকরা তার ছোট ছেলেকে হত্যা করে ফেলে। এই ঘটনায় মাদার কারেজ এতটা বেশি আপসেট হয়ে যায় যে যখন দুজন সৈনিক তার ছোট ছেলের এই মৃতদেহ নিয়ে আসে, তখন মাদার কারেজ সেটা মানে তার ছেলেকে চিনতে অস্বীকার করে। আর এই ঘটনার পরে যখন ক্যাথলিকরা বিজয় লাভ করে যুদ্ধক্ষেত্রে, তখন যে প্রোটেস্ট্যান্ট পাদ্রী, সেই প্রোটেস্ট্যান্ট পাদ্রী কিন্তু এই প্রোটেস্ট্যান্টদের পোশাক পরিবর্তন করে ক্যাথলিকদের পোশাক পরে নেয় আর যিশু খ্রিস্টের ক্রুসিফিকশনের গান গাইতে থাকে। বেসিক্যালি এই ঘটনাটার মাধ্যমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রিলিজিয়াস হিপোক্রেসি, সেটাকে নাটককার চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এই ঘটনার পরে নাটকের কাহিনীটাকে 2 বছর পরে দেখানো হয়েছে। যে 2 বছর পরে বিষয়টা কেমন, মাদার কারেজ তার যে বুবা মেয়ে, সেই বুবা মেয়েকে নিয়ে জার্মানির একটা শহরে মানে রেজিমেন্টের কাছে, সোলজারদের কাছে পণ্যদ্রব্য বিক্রি করছে এবং এই পণ্যদ্রব্যের মধ্যে ঔষধ, বিভিন্ন ধরনের ব্যান্ডেজ এবং অন্যান্য সামগ্রী আছে। আর ঠিক এই সময়তে এই প্রোটেস্ট্যান্ট পাদ্রী মাদার কারেজের কাছে দৌড়ে আসে, এসে তাকে বলে যে যুদ্ধক্ষেত্রে এখনো অনেক মানুষ আহত অবস্থায় পড়ে আছে, তাদেরকে সাহায্য করা প্রয়োজন। তো যার কারণে সে মাদার কারেজের কাছ থেকে কিছু ব্যান্ডেজ এবং মেডিসিন চায়, কিন্তু মাদার কারেজ বলে যে না, সে এগুলো দিতে পারবে না, কারণ সে শুধুমাত্র তার নিজের এবং নিজের সন্তানের খেয়াল রাখতে চায়। তো এই বিষয়টা শুনে মাদার কারেজের যে বোবা মেয়ে ক্যাটরিন, সে তার মাকে সাহায্য করার জন্য বলে, রিকোয়েস্ট করে, কিন্তু মাদার কারেজ তার কথাও শুনে না। তো এই সময়তে ক্যাটরিন দেখতে পায় যে ঠিক পাশেই একটা শিশু আহত অবস্থায় পড়ে আছে, আর সে শিশুটাকে সাহায্য করার জন্য দৌড়ে যায়। আর পাদ্রী মাদার কারেজকে একদিকে ধাক্কা দিয়ে তার দোকান থেকে কিছু ব্যান্ডেজ এবং ওষুধ চুরি করে নিয়ে গিয়ে আহত মানুষদেরকে সাহায্য করে। তো বেসিক্যালি এই ঘটনার মাধ্যমে যে ওয়ার টাইম ভার্চু, যুদ্ধের সময়ও যে মানুষের যে গুণ এবং মাতৃত্ব বোধ, সেই বিষয়টাকে নাটককার ফুটিয়ে তুলেছেন। এই ঘটনার 1 বছর পরে জামার কাহিনীটাকে আবার দেখানো হয়েছে। তো মাদার কারেজ এবং পাদ্রী এই দুইজন যুদ্ধের যে বীরত্ব, সেই বীরত্বটা নিয়ে আলোচনা করছে। পাদ্রী মাদার কারেজকে বলছে যে এই যুদ্ধ খুব সহজে বা খুব তাড়াতাড়ি শেষ হবে না, কারণ পুরুষরা নিজেকে বীর প্রমাণ করার জন্য যুদ্ধতে যোগ দিচ্ছে এবং এই যোগ দেওয়া যতদিন পর্যন্ত না সমাপ্ত হবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। তাই পাদ্রী
মাদার কারেজকে প্রস্তাব দিচ্ছে, প্রেমের প্রস্তাব, যে জনাবা আপনি আমার সাথে সংসার বাঁধুন, আমার সাথে রোমান্টিক সম্পর্ক তৈরি করুন। কিন্তু মাদার কারেজ পাদ্রীর এই প্রস্তাবকে অস্বীকার করে এবং সে বলে যে সে তার বড় ছেলেকে নিয়ে খুবই চিন্তায় আছে এবং সে তার মেয়ের বিয়ে নিয়ে খুবই চিন্তায় আছে। তার মেয়ের একটা সেটেলমেন্ট প্রয়োজন তার মৃত্যুর আগে, কারণ তার মেয়েটা তো কথাও বলতে পারে না। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে মাদার কারেজের পুরো জীবনটাই শুধু তার সন্তানদের জন্য। তো এই ঘটনার পরে নাটকের যে ঘটনাটা সেটা দেখানো হয়েছে যে সুইডেনের রাজা, সুইডেনের মহান রাজা, তার মৃত্যু হয়েছে এবং যুদ্ধের সমাপ্ত হয়েছে। তো মাদার কারেজ এই যুদ্ধের সমাপ্তিতে সে চিন্তিত এবং খুশি। তার চিন্তার কারণ হচ্ছে যে সে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য বিক্রি করার জন্য সবেমাত্র নতুন নতুন পণ্য দ্রব্য কিনে নিয়ে এসেছে। আর খুশি এই ভেবে যে তার সন্তানরা এখন নিরাপদ, যুদ্ধের যে ভয়াবহতা এই ভয়াবহতা থেকে নিরাপদ। তো মাদার কারেজকে পাদ্রী এসে বলছে যে তার বড় ছেলে এলিফ যুদ্ধক্ষেত্র থেকে তার সাথে দেখা করতে আসছে। তো এটা শুনে মাদার কারেজ খুব খুশি হয়। তখন সে পাদ্রীকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে সে বাসায় আসতে আসতে আমি আমার পণ্য দ্রব্য শহরে নিয়ে গিয়ে কম দামে বিক্রি করে আসি। এবং এই বলে মাদার কারেজ তার পণ্য দ্রব্য নিয়ে শহরে চলে যায় বিক্রি করতে। তো এখানে গাইজ আইরনিক যে বিষয়, সে বিষয়টা হচ্ছে এরকম যে মাদার কারেজের বড় ছেলে এলিফ, একে বেসিক্যালি এখন দেশদ্রোহী হিসাবে গ্রেফতার করা হয়েছে। কারণ যে সে যে যুদ্ধের সময় এই যে বিভিন্ন কৃষককে মেরেছে, তাদের বিভিন্ন গবাদি পশু পণ্য সামগ্রী এগুলো যে লুটপাট করেছে, এই কাজগুলো যুদ্ধের সময়ে বীরত্বপূর্ণ কাজ ছিল। বাট যুদ্ধটা সমাপ্ত হওয়া মাত্রই এই কাজগুলো কিন্তু জঘন্য অপরাধ বা ক্যাপিটাল ক্রাইম যেটা বলা হয় সেটাতে পরিণত হয়েছে। তো দুইজন সৈনিক তাকে গ্রেফতার করে তার মায়ের সাথে শেষ সাক্ষাৎ করার জন্য নিয়ে আসছে, কারণ তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ডকে কার্যকর করা হবে। তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা পাদ্রী এবং কুক নামের একটা চরিত্র আছে, এরা দুইজনই শুধু জানে। আর মাদার কারেজ তো এমতো অবস্থায় বাড়ি নেই, আর সে বাইরে আছে তার মেয়ের সঙ্গে পণ্যদ্রব্য বিক্রি করার জন্য। তো এরপরে কি হচ্ছে যে মাদার কারেজ এই বিষয়টা কখনো জানতেই পারলো না যে তার বড় ছেলে আর এই দুনিয়াতে নেই, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর পাদ্রী এবং কুক এরা দুইজন শপথ গ্রহণ করে যে তারা কখনোই এই সত্য ঘটনাটাকে মাদার কারেজের কাছে উপস্থাপন করবে না। তো এরপরে কিছুক্ষণ পরেই বা কিছুদিন পরেই আবার তো নাটকের ঘটনাটাকে এইভাবে এবার দেখানো হয়েছে যে খুব তাড়াতাড়ি বা কিছুদিন পরেই আবার যুদ্ধ লেগে গিয়েছে। মাদার কারেজ তার পণ্যদ্রব্য এবং গাড়ি নিয়ে একটার পর একটা রেজিমেন্টে ছুটে যাচ্ছে এবং ব্যবসা করছে, এই বিষয়টাকে দেখানো হয়েছে। আর এইভাবে ব্যবসা করতে করতে সে একদিন জার্মানিতে একজন কৃষকের বাড়ির সামনে তার গাড়িটাকে পার্ক করে তার মেয়েকে গাড়ির কাছে রেখে সে শহরে কিছু পণ্যদ্রব্য কিনতে যায়। তো এই সময়তে দুইজন ক্যাথলিক সৈনিক এসে সেই কৃষককে জোর করছে যে শহরে যাওয়ার রাস্তা কোনটা এটা দেখিয়ে দাও। বেসিক্যালি এরা দুইজন হচ্ছে গুপ্তচর, এরা বিভিন্নভাবে খোঁজ নিতে এসেছে যে কোন রাস্তায় গেলে প্রোটেস্ট্যান্টদেরকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া যাবে। তো কৃষক নিরুপায় হয়ে রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু সাথে সাথে কৃষক তার যে গুপ্তচর প্রোটেস্ট্যান্ট গুপ্তচর আছে তাকে সজাগ করার জন্য ছাদের উপরে উঠে এবং বিভিন্নভাবে শব্দের মাধ্যমে সজাগ করার চেষ্টা করে, কিন্তু এটা পারে না। তো ক্যাটরিন, মাদার কারেজের মেয়ে, সে এই পরিস্থিতিটা দেখে গাড়ি থেকে একটা ঢোল নেয় এবং এই ঢোলটা নিয়ে গিয়ে সে খুব জোরে জোরে বাজাতে শুরু করে এবং সংকেত দিতে চেষ্টা করে যে শত্রুপক্ষের সৈনিকরা বা সৈন্যরা চলে এসেছে, এবার আমাদেরকে সজাগ হতে হবে। তো ঢোলের এই উচ্চ শব্দ শুনে ওই দুজন সৈনিক আবার ফিরে আসে এবং ক্যাটরিনকে থামানোর চেষ্টা করে যে তুমি ঢোল বাজানো বন্ধ করো, কিন্তু ক্যাটরিন ঢোল বাজাতেই থাকে আর সৈনিকরা ক্যাটরিনকে হত্যা করে গুলি করে। তো নাটকের সমাপ্তিটা যেভাবে দেখানো হয়েছে যে মাদার কারেজ শহর থেকে তার পণ্যদ্রব্য কিনে ফিরে এসে দেখছে তার মেয়ে কৃষকের বাড়িতে মরে পড়ে আছে, সে তার মেয়ের লাশের পাশে। তো কৃষক মাদার কারেজকে রিকোয়েস্ট করছে যে আপনি শত্রুপক্ষের আরো একটি রেজিমেন্ট চলে আসার আগেই এখান থেকে চলে যান, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে একটা বেটার ফিউনারেল, একটা সুন্দর অন্তিম সংস্কার এর ব্যবস্থা করব। তো এইটা মাদার কারেজ এটা শুনে কৃষককে কিছু টাকা দিল এবং টাকা দিয়ে সে আবার বাইরে রাস্তায় বের হচ্ছে তার ঠেলা গাড়ি নিয়ে, এবং সে এই সিদ্ধান্ত নিয়ে বের হচ্ছে যে সে তার বড় ছেলেকে খুঁজে বের করবে, কিন্তু সে আসলে জানে না তার বড় ছেলে কোথায় বা কোন রেজিমেন্টে এখন যুদ্ধ করছে। তো এইভাবে এই নাটকটা সমাপ্ত হয়েছে।